দলে দলে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে ইসরায়েলিরা। এক বছরে ৬৯,০০০-এর বেশি। কেন দেশ ছাড়ছে তারা? কেন তারা নিজ দেশেই নিরাপদ নয়? এবার ইয়েমেন ইস্যুতে সংঘাতে জড়ালো মধ্যপ্রাচ্যের দুই দেশ, সৌদি আরব ও আরব আমিরাত। রিয়াদকে কেন সমর্থন দিচ্ছে পাকিস্তান? কোরআন, হাদিস, এমনকি বাইবেলেও স্পষ্টভাবে উল্লেখ আছে ইয়াজুজ ও মাজুজের কথা। কিন্তু তারা কারা, কোথায় আছে, এখনো কেন অজানা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ৬৯,০০০-এর বেশি ইসরায়েলি এক বছরে দেশ ছেড়ে পালিয়ে গেছে। ফিলিস্তিনি গণহত্যাকারী, ভূমি দখলকারী দেশ ইসরায়েল থেকেই এখন পালিয়ে যাচ্ছে হাজারো মানুষ। এক হিসাবে দেখা গেছে টানা দ্বিতীয় বছরের মতো দেশটিতে কমছে অভিবাসনের হার। কিন্তু কেন ইসরায়েলিরা পালাচ্ছে? কেন তারা নিজ দেশে নিরাপদ বোধ করছে না? নেতানিয়াহু সরকারের বিতর্কিত বিভিন্ন নীতি নাগরিকদের কি ক্ষতি করছে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। ইসরায়েল থেকে পালিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ। যে দেশ বছরের পর বছর ধরে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করছে, বসতি কেড়ে নিচ্ছে, সেই রাষ্ট্র থেকেই নীরবে বেরিয়ে যাচ্ছে অসংখ্য নাগরিক। গাজায় রক্তক্ষয়ী যুদ্ধ, জায়নবাদী দখলনীতি ও সংঘাতের জেরে ২০২৫ সালেই দেশ ছেড়েছেন ৬৯,০০০-এর বেশি ইসরায়েলি। এই নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো কমল দেশটির মোট জনসংখ্যা বৃদ্ধির হার। ইসরায়েলি সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিক্সের প্রতিবেদনের উপর ভিত্তি করে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে উঠে এসেছে কঠিন এই সত্য। ফিলিস্তিনে চরম শক্তি দেখালেও ভেতরে ভেতরে জটিল সংকটে আছে নেতানিয়াহুর দেশ। কিন্তু কেন নীরবে দেশ ছাড়ছে ইসরায়েলিরা? ইসরায়েলি নাগরিকদের দেশ ছাড়ার পেছনে প্রধান কারণ নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক অস্থিরতা, এমনটাই ধারণা বেশিরভাগ বিশ্লেষকের। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর শুরু হওয়া যুদ্ধ ইসরায়েলিদের মধ্যে তৈরি করেছে স্থায়ী আতঙ্ক। এর সঙ্গে যুক্ত হয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিতর্কিত বিভিন্ন পদক্ষেপ। বর্তমানে ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় ৭৭% ইহুদি, ২১%-এর বেশি আরব এবং বাকি প্রায় ৩% বিদেশি। দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে ২০২৫ সালে ইসরায়েলের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ১,১৭,৮০,০০০-এ। কাগজে কলমে জনসংখ্যা কিছুটা বাড়লেও প্রবৃদ্ধির আসল হার নেমেছে মাত্র ১.১%। রাষ্ট্র প্রতিষ্ঠার পর এই প্রথম ইসরায়েলের জনসংখ্যা বৃদ্ধির হার ১%-এর নিচে নামার পরিস্থিতি তৈরি হল। যুদ্ধরত দেশটির জন্য এটি এক ধরনের বড় সতর্ক সংকেত। টাউব সেন্টার ফর সোশ্যাল পলিসি স্টাডিজ নামের আরেকটি গবেষণা প্রতিষ্ঠানের দেয়া তথ্য অনুসারে ধারণা করা হচ্ছে প্রকৃত প্রবৃদ্ধি আরও কমে গিয়ে ০.৯%-এ নামতে পারে। বাইরে থেকে ইসরায়েলে আসা মানুষের সংখ্যাও কমেছে উল্লেখযোগ্য হারে। ২০২৫ সালে নতুন করে অভিবাসী এসেছেন মাত্র ২৪,৬০০ জন, যা আগের বছরের তুলনায় প্রায় ৮,০০০ কম। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে এক সময় অভিবাসীদের ঢল নেমেছিল, কিন্তু সেখান থেকেই এখন অভিবাসী আসা প্রায় বন্ধ। এর অর্থ হচ্ছে লাগাতার যুদ্ধ ও চলমান অস্থিরতা ইসরায়েলকে আর আগের মতো আশ্রয়ের দেশ হিসেবে আকর্ষণ করছে না। বাইরে থেকে ফেরত আসা মানুষের সংখ্যাও পুষিয়ে দিতে পারেনি এই ক্ষতি। দীর্ঘদিন বিদেশে থাকা প্রায় ১৯,০০০ ইসরায়েলি ২০২৫ সালে দেশে ফিরেছেন। পরিবারের সঙ্গে পুনর্মিলনের জন্য এসেছেন আরও ৫,৫০০ জন। সব মিলিয়ে হিসাব করলে দেখা যায় ২০২৫ সালে ইসরায়েলের অভিবাসন ভারসাম্যে প্রায় ২০,০০০ মানুষের ঘাটতি রয়েছে। ২০২৪ সালেও দেখা গেছে প্রায় একই চিত্র। সে বছর দেশ ছেড়েছিলেন ৮২,৭০০ জন ইসরায়েলি। জনসংখ্যা বিষয়ক বিশ্লেষকদের ধারণা, ইসরায়েলের ইতিহাসে সাধারণত দেশত্যাগের চেয়ে বিভিন্ন রাষ্ট্র থেকে ইহুদিদের ফিরে আসার হারই বেশি ছিল। কিছু ব্যতিক্রম ঘটলেও এখন দেশ ছাড়ার যে প্রবণতা তৈরি হয়েছে তা সাময়িক নয়। নাগরিক শূন্যতার এই সমস্যা ইঙ্গিত দিচ্ছে দীর্ঘমেয়াদী সামাজিক ও রাজনৈতিক ভাঙনের মুখে আছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এবার ইয়েমেনকে ঘিরে সংঘাতে জড়ালো মধ্যপ্রাচ্যের দুই শক্তিশালী দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি দক্ষিণ ইয়েমেনের মোকাল্লা বন্দরে আরব আমিরাতের পাঠানো অস্ত্রের চালানে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার পর উত্তেজনা বেড়ে যায়। বন্ধুত্ব ছেড়ে রীতিমতো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তারা। এমন অবস্থায় পাকিস্তান কেন সৌদি আরবের সঙ্গে সম্পূর্ণ সংহতি প্রকাশ করছে? বিস্তারিত মীর ফজলে রাব্বি ডেস্ক রিপোর্টে। মিত্রতার মুখোশ ছিঁড়ে এবার রীতিমতো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মধ্যপ্রাচ্যের দুই শক্তিশালী দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। ইয়েমেনে সৌদি আরবের নজিরবিহীন বিমান হামলা দুই উপসাগরীয় পরাশক্তির দীর্ঘদিনের চাপা উত্তেজনাকে প্রকাশ্যে নিয়ে এসেছে।
গত মাসের শুরুতে দক্ষিণ ইয়েমেনে এক বিশাল সামরিক অভিযান শুরু করে আমিরাত সমর্থিত সশস্ত্র গোষ্ঠী এসটিসি। মাত্র এক সপ্তাহের মাথায় ইয়েমেনের তেল সমৃদ্ধ হাদ্রামাউত অঞ্চল কার্যত দখলে নিয়ে নেয় গোষ্ঠীটি। সৌদি আরব তাদের সীমান্তে সেনা মোতায়েন বৃদ্ধি করে এবং এসটিসিকে দখলকৃত হাদ্রামাউত ও আল মাহারা এলাকা ছেড়ে দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেয়। সৌদি আরব সরাসরি হুমকি দেয় যে তারা পিছু না হটলে বিমান হামলা চালানো হবে। তবে সৌদির হুমকিকে পাত্তা না দিয়ে হাদ্রামাউতের তেলক্ষেত্র এবং প্রধান প্রধান চেকপোস্টগুলোতে নিজেদের অবস্থান আরও মজবুত করে তোলে এসটিসি। তবে উত্তেজনা চরমে পৌঁছায় গত ৩০ ডিসেম্বর। এদিন ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় মুকাল্লা বন্দরে বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি সেনাবাহিনীর পক্ষ থেকে আবুধাবিকে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে তাদের সেনাদের ইয়েমেন ত্যাগ করতে হবে। সৌদির এই নজিরবিহীন আল্টিমেটাম এবং সরাসরি সামরিক চাপের মুখে শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে এসে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে বাধ্য হল সংযুক্ত আরব আমিরাত। এদিকে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইয়েমেনে নতুন করে সহিংসতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। ৩১ ডিসেম্বর এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আনদ্রাবি বলেছেন, পাকিস্তান সৌদি আরবের সঙ্গে সম্পূর্ণ সংহতি প্রকাশ করছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় সৌদি আরবের আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ। ফলে হাদ্রামাউতের মতো সৌদি সীমান্ত সংলগ্ন অঞ্চলে কোনো অস্থিরতা তৈরি হলে পাকিস্তান সৌদিকে সামরিক ও কৌশলগত সহায়তা দিতে বাধ্য। ইয়েমেনে চলমান দীর্ঘযুদ্ধের সূচনা ঘটে ২০১৪ সালে, যখন ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখলে নেয়। এরপর হুতিদের প্রতিহত করতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেনি সরকারি বাহিনীর সমন্বয়ে একটি শক্তিশালী সামরিক জোট গঠন করা হয়। ২০১৫ সাল থেকে ওই জোট ইয়েমেনে ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে। তবে বহু বছরের সংঘর্ষের পরও হুতিদের সম্পূর্ণভাবে পরাস্ত করা সম্ভব হয়নি। বরং সময়ের সঙ্গে সঙ্গে জোটের ভেতরেই ক্ষমতার বন্টন, প্রভাব বিস্তার ও কৌশলগত লক্ষ্য নিয়ে মতবিরোধ স্পষ্ট হয়ে ওঠে। বিশ্লেষকদের মতে বর্তমান প্রেক্ষাপটে ইয়েমেন থেকে আমিরাতের সম্পূর্ণ সেনা প্রত্যাহারের ঘোষণা যুদ্ধের ময়দানে নতুন বাস্তবতা তৈরি করতে পারে। সৌদি আরব এককভাবে এই সংঘাত চালিয়ে যাবে নাকি ভিন্ন কোনো কূটনৈতিক বা সামরিক কৌশল গ্রহণ করবে, সেটি এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। কয়েক বছরের শিথিলতার পর নতুন মোড় যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্কে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রিয় পাত্র হয়ে উঠেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। প্রায়শই আসিম মুনিরের প্রশংসা শোনা যাচ্ছে ট্রাম্পের কণ্ঠে। শুধুই কি ব্যক্তি পছন্দ, নাকি অন্য কোনো কারণে পাক সেনাপ্রধানের দিকে ঝুঁকছেন মার্কিন প্রেসিডেন্ট? সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর প্রকাশ্যে অন্তত ১০ বার পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল অক্টোবরে মিশরে অনুষ্ঠিত শের আল শারেম শান্তি সম্মেলনেও আসিম মুনিরকে নিজের প্রিয় মার্শাল বলে অভিহিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়া গেল বছরের শুরুতে বেশ কিছু অনুষ্ঠানে পাক সেনাপ্রধানকে এক মহান যোদ্ধা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রমী ব্যক্তি আখ্যা দিয়ে ভূয়সী প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। হঠাৎ কেন মার্কিন প্রেসিডেন্টের প্রিয়পাত্র হয়ে উঠেছেন আসিম মুনির? কোন রহস্য রয়েছে এর পেছনে? ব্যক্তিগত ভালো লাগা নাকি আন্তর্জাতিক রাজনৈতিক স্বার্থ? মাত্র কয়েক বছর আগেও যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্ক ছিল বেশ শীতল। তবে বর্তমানে নিরাপত্তা সহযোগিতার বাইরেও প্রসারিত হয়েছে অর্থনীতি এবং গুরুত্বপূর্ণ খনিজ নিয়ে আলোচনা। চলতি বছরের মে মাসে ভারত পাকিস্তানের সশস্ত্র সংঘাতের পরেই যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের সম্পর্কের নতুন মোড় ঘুরেছে। পাক ভারত সংঘাতে পাকিস্তানের পক্ষেই সমর্থন দিয়েছে আমেরিকা। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই বাড়তি শুল্ক আরোপ সহ বিভিন্ন কারণে বন্ধুরাষ্ট্র ভারতের সাথে সম্পর্কের অবনতি ঘটে ট্রাম্প প্রশাসনের। বিশ্লেষকদের মতে ভারতকে চাপে রাখতেই পাকিস্তানের সাথে সম্পর্ক জোরালো করেছেন ডোনাল্ড ট্রাম্প। নিজেকে ভারত পাকিস্তান যুদ্ধ অবসানের মধ্যস্থতাকারী দাবি করলেও বরাবরই তা প্রত্যাখ্যান করে এসেছে মোদি সরকার।
পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব হয় বলেও দাবি করে তারা। তবে পাকিস্তান বলছে ভিন্ন কথা। তাদের দাবি, ট্রাম্পের হস্তক্ষেপেই ভারতের সাথে বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে। সর্বাত্মক যুদ্ধ ঠেকানোর কৃতিত্ব হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নও দেয় ইসলামাবাদ। পাকিস্তান সরকারের ট্রাম্পের প্রতি আনুগত্য দুই দেশের সম্পর্ককে পুনরুজ্জীবিত করেছে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করতেই গাজা পুনর্গঠনে মোতায়েন করা আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীতে পাকিস্তান সেনা পাঠাতে রাজি হয়েছে। বিশ্লেষকদের মতে, আফগানিস্তান ও ভারতকে চাপে রাখতেই পাকিস্তানের সাথে সম্পর্ক জোরালো করতে চাই মার্কিন প্রেসিডেন্ট। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের প্রথম অভিবাসী মুসলিম মেয়র হিসেবে শপথ নিয়েছেন জোহরান মামদানি। এই নগরীর ইতিহাসে এই প্রথম আল কোরআন হাতে শপথ নিয়ে ইতিহাস গড়েছেন 34 বছর বয়সী এই ডেমোক্র্যাট নেতা। দায়িত্ব গ্রহণ করে ইতিহাসের পাতায় নাম লেখাতে সময় নষ্ট করতে চাননি মামদানি, তাই ইংরেজি নতুন বছরের প্রথম তারিখে সকাল হবার আগেই শপথ নিয়েছেন তিনি। শপথ পড়িয়েছেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস, সাথে ছিলেন মামদানির স্ত্রী রামা দুয়াজি। মামদানির হাতে ছিল আল কোরআনের 2টি কপি, একটি তার দাদার ব্যক্তিগত কোরআন, অপরটি প্রায় 200 বছরের প্রাচীন পকেট আকারের কোরআন। এই আয়োজনটি হয়েছে সিটি হলের নিচে দীর্ঘদিন বন্ধ থাকা সাবওয়ে স্টেশনে। এখানেই শেষ নয়, একই দিন স্থানীয় সময় দুপুর 1টায় জাঁকজমকপূর্ণ আয়োজনে আবার শপথ নেবেন মামদানি। সিটি হলে দ্বিতীয় দফা শপথের সময়ও তার হাতে থাকবে আল কোরআন। দ্বিতীয় পর্বের আয়োজনে প্রভাবশালী সিনেটর বার্নি স্যান্ডার্স সহ সরকারি ও বিরোধী দলের নেতা ছাড়াও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেবেন। নগরবাসীর জীবনযাত্রার খরচ কমাতে অভিনব কিছু কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন মামদানি। মাদক বহনকারী সন্দেহে আন্তর্জাতিক জলসীমায় 3টি জাহাজে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের দক্ষিণ কমান্ডো। অভিযানে অন্তত 3 জন সন্দেহভাজন মাদক পাচারকারী নিহত হয়েছে। বাকি 2 জাহাজে থাকা মাদক চোরা কারবারিরা পালিয়ে যায়। স্থানীয় সময় বুধবার এসব সামরিক অভিযান চালানো হয়। সামাজিক মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দক্ষিণ কমান্ডো জানায়, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের নির্দেশেই আন্তর্জাতিক জলসীমায় সন্ত্রাসী সংগঠন পরিচালিত 3টি জাহাজে অভিযান চালানো হয়েছে। ক্যারিবীয় এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গেল বছরের সেপ্টেম্বর থেকে 30টিরও বেশি মাদক বিরোধী অভিযান চালিয়েছে ট্রাম্প প্রশাসন। নিহত হয়েছে শতাধিক সন্দেহভাজন মাদক পাচারকারী। মানব ইতিহাসের এমন কিছু রহস্য আছে যেগুলো যুগের পর যুগ ধরে মানুষকে ভাবিয়ে রেখেছে। ইয়াজুজ ও মাজুজ ঠিক তেমনই এক রহস্য, যাদের কথা কোরআন, হাদিস, এমনকি বাইবেলেও স্পষ্টভাবে উল্লেখ থাকলেও আজও তাদের অবস্থা নিশ্চিতভাবে চিহ্নিত করা যায়নি। তারা কারা, কোথায় আছে, আর কেন এখনও তাদের অবস্থান মানুষের অজানা? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। মানব ইতিহাসে কিছু রহস্য আছে যেগুলো হাজার বছর পেরিয়ে গেলেও পুরোপুরি উন্মোচন করা সম্ভব হয়নি। ইয়াজুজ ও মাজুজ তেমনই এক রহস্যময় বিষয়। তাদের অবস্থান কি চীনের গ্রেট ওয়াল, নাকি কাকেশাস অঞ্চলের দারিয়াল পাস, অথবা মধ্য এশিয়ার কোনো দুর্গম পাহাড়ি অঞ্চলে? কোরআন, হাদিস ও বিভিন্ন ধর্মীয় গ্রন্থে তাদের কথা উল্লেখ থাকলেও আজ পর্যন্ত পৃথিবীর মানচিত্রে নিশ্চিতভাবে তাদের অবস্থান চিহ্নিত করা যায়নি। প্রশ্ন জাগে, কেন এখনও তাদের অবস্থান অজানা? পবিত্র কোরআনে ইয়াজুজ ও মাজুজের কথা এসেছে 2 জায়গায়। সূরা আল কাহাফে মহান আল্লাহ জুলকারনাইনের কাহিনী বর্ণনা করতে গিয়ে বলেন, তিনি 2 পাহাড়ের মাঝখানে এক বিশাল প্রাচীর নির্মাণ করেছিলেন, যাতে ইয়াজুজ ও মাজুজ মানুষের উপর ধ্বংসাত্মক হামলা চালাতে না পারে। কোরআনে বলা হয়েছে ইয়াজুজ ও মাজুজ জমিনে ফিতনা সৃষ্টি করছে। আবার সূরা আল আম্বিয়ায় আল্লাহ বলেন, যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করে দেওয়া হবে এবং তারা উঁচু স্থান থেকে ছুটে আসবে। এই আয়াতগুলো থেকে বোঝা যায় তারা একটি বাস্তব জাতি, যারা একসময় পৃথিবীতে ব্যাপক বিপর্যয় সৃষ্টি করবে। সহিহ হাদিসের গ্রন্থেও ইয়াজুজ ও মাজুজের কথা বিস্তারিতভাবে এসেছে। সহিহ মুসলিমে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের বড় আলামতগুলোর একটি হলো ইয়াজুজ ও মাজুজের বের হয়ে আসা। অন্য একটি হাদিসে তাদের সংখ্যা ও ধ্বংসযজ্ঞের ভয়াবহতার কথা বলা হয়েছে, যেখানে উল্লেখ আছে যে তারা তবারিয়া লেকের সব পানি পর্যন্ত পান করে ফেলবে। এই বর্ণনাগুলো থেকে ধর্মীয়ভাবে তাদের অস্তিত্ব নিয়ে কোনো সন্দেহ থাকে না। তাহলে প্রশ্ন আসে, এত স্পষ্ট বর্ণনা থাকা সত্ত্বেও তাদের অবস্থান কেন খুঁজে পাওয়া যায়নি?
এর একটি বড় কারণ হলো কোরআন ও হাদিসে তাদের অবস্থান খুব নির্দিষ্ট ভৌগোলিক নাম দিয়ে বলা হয়নি, শুধু বলা হয়েছে তারা দুই পাহাড়ের মাঝখানে এক প্রাচীরের পেছনে আবদ্ধ ছিল। যুগে যুগে বিভিন্ন গবেষক সেই প্রাচীরকে কখনো চীনের গ্রেট ওয়াল, কখনো কাকেশাস অঞ্চলের দারিয়াল পাস, আবার কখনো মধ্য এশিয়ার কোনো দুর্গম পাহাড়ি অঞ্চলের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করেছেন। তবে এসব দাবির পক্ষে এখনও চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি। বিবিসিতে প্রকাশিত একাধিক ঐতিহাসিক বিশ্লেষণ অনুযায়ী প্রাচীন অনেক প্রাচীর ও দুর্গ সময়ের সঙ্গে ধ্বংস হয়ে গেছে বা প্রকৃতির নিচে চাপা পড়েছে, ফলে সেগুলোর আসল পরিচয় নির্ধারণ করা কঠিন। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পরিষ্কারভাবে ভৌগোলিক নির্দেশনা ছাড়া নির্দিষ্ট অবস্থান বের করা বেশ জটিল। আধুনিক স্যাটেলাইট, মানচিত্র ও ভূতাত্ত্বিক গবেষণা সত্ত্বেও পৃথিবীর কিছু অঞ্চল এখনও পুরোপুরি অনুসন্ধান করা যায়নি। বিশেষ করে দুর্গম পাহাড়, বরফাচ্ছন্ন এলাকা ও গভীর বনাঞ্চলে অনেক কিছুই মানুষের চোখের আড়ালে থেকে যায়। ন্যাশনাল জিওগ্রাফিকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর ভূপ্রকৃতি সময়ের সঙ্গে বদলে যায়। ভূমিকম্প, ভূমিধস ও জলবায়ু পরিবর্তনের কারণে প্রাচীন অনেক স্থাপনা সম্পূর্ণ হারিয়ে যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইয়াজুজ ও মাজুজের অবস্থান ইচ্ছাকৃতভাবেই মানুষের কাছ থেকে গোপন রাখা হতে পারে। কোরআনের ভাষ্য অনুযায়ী এটি আল্লাহর এক বিশেষ পরিকল্পনার অংশ। জুলকারনাইন যে প্রাচীর নির্মাণ করেছিলেন তা মানুষের সাধারণ প্রযুক্তির বাইরে ছিল বলেই ধারণা পাওয়া যায়। ফলে সেটি চোখে পড়লেও মানুষ হয়তো সেটার প্রকৃত গুরুত্ব বুঝতে পারছে না। সব মিলিয়ে বলা যায়, ইয়াজুজ ও মাজুজের অবস্থান না পাওয়ার পেছনে ধর্মীয় রহস্য, ভৌগোলিক পরিবর্তন এবং মানবজ্ঞানের সীমাবদ্ধতা, এই তিনটি কারণ একসঙ্গে কাজ করেছে। তারা কোথায় আছে, কবে বের হবে, এই জ্ঞান আল্লাহ নিজের কাছেই রেখেছেন। মানুষের জন্য সতর্কবার্তা হলো তাদের আগমন হবে এক ভয়াবহ পরীক্ষার সময়। তাই এই রহস্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সতর্কবার্তা থেকে শিক্ষা নেয়া। ইয়াজুজ ও মাজুজের অবস্থান আজ অজানা হলেও মানুষকে মনে করিয়ে দেয় যে পৃথিবীর সব রহস্য মানুষ জানবে না, আর সেটাই আল্লাহর পরিকল্পনার অংশ। ইমরান মাহমুদ, বাংলাভিশন। সুইজারল্যান্ডের একটি স্কি রিসোর্টের পানশালায় প্রচণ্ড বিস্ফোরণে অন্তত 40 জন নিহত হয়েছে, আহত শতাধিক। এর মধ্যে অনেকে অবস্থা গুরুতর। ধারণা করা হচ্ছে কোনো ধরনের সন্ত্রাসী হামলা নয় এটি। ইংরেজি নতুন বর্ষবরণের উৎসব চলাকালে স্থানীয় সময় রাত 1:30 দিকে প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে লা কনস্টেলাটন নামের একটি পানশালা। বিস্ফোরণের পর জ্বলে ওঠে আগুন, মুহূর্তেই পুরো স্থাপনাটিতে ছড়িয়ে পড়ে। স্কি রিসোর্টের জন্য পরিচিত পর্যটন নগরী ক্রান্স মান্টানায় এই দুর্ঘটনার সময় ওই পানশালার ভেতরেই 100-র বেশি মানুষ ছিল। বিস্ফোরণের পর ওই শহরটিকে নো ফ্লাই জোন ঘোষণা করা হয়। অন্তত 10টি হেলিকপ্টার ও 40টি অ্যাম্বুলেন্সে করে হতাহতদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। হতাহতের অনেকেই ভিনদেশ থেকে সেখানে যাওয়া পর্যটক। প্রাথমিক পর্যবেক্ষণ আর আলামত বিশ্লেষণে বিস্ফোরণের পেছনে নাশকতার আশঙ্কা নাকচ করেছেন প্রধান তদন্ত কর্মকর্তা। ইটালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও তাজানি জানিয়েছেন, ধারণা করা হচ্ছে বর্ষবরণের আতশবাজি থেকে বিস্ফোরণ হতে থাকতে পারে। এদিকে জাঁকজমকপূর্ণ নানা আয়োজনে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানিয়েছে গোটা বিশ্ব। দেশে দেশে আতশবাজির বর্ণিল আলোকছটায় আলোকিত হয়ে ওঠে নতুন বছরের প্রথম প্রহর। প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কিরিবাতির কিরিটিমাতি প্রথম স্থান হিসেবে 2026 সালে প্রবেশ করে। এরপর একে একে নিউজিল্যান্ডের অকল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়াও নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নেয়। কয়েক ঘন্টার ব্যবধানে যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স সহ ইউরোপীয় দেশগুলোতেও জমকালো আয়োজনে স্বাগত জানানো হয় নতুন বছরকে। সঞ্জিদা ইসলাম তন্নির আরেকটি ডেস্ক রিপোর্ট। সিডনি থেকে লন্ডন, টোকিও থেকে প্যারিস, আতশবাজি, উৎসব আর কাউন্টডাউনের মধ্য দিয়ে বিশ্বজুড়ে চলছে ইংরেজি নতুন বছরের উদযাপন। ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি, তবুও উদযাপনের আনন্দে এক হয়ে উঠেছে পুরো বিশ্ব। স্থানীয় সময় অনুযায়ী সবার আগে নতুন বছরে পা রাখে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কিরিবাতির কিরিটিমাতি। এরপর সেই তালিকায় যোগ হয় নিউজিল্যান্ডের অকল্যান্ড। শহরটির 328 মিটার উঁচু টাওয়ারে কাউন্টডাউনের মধ্য দিয়ে শুরু হয় আতশবাজি। ঝলমলে আলোয় আলোকিত হয় অকল্যান্ডের আকাশ। নিউজিল্যান্ডের সাথে একই সময়ে নতুন বছরকে বরণ করে নেয় অস্ট্রেলিয়া। সিডনি শহরে ঐতিহাসিক হারবার ব্রিজে শহরের সবচেয়ে বড় আতশবাজি প্রদর্শনীর মাধ্যমে নতুন বছরের উদযাপন শুরু করে সিডনিবাসী। শহরটির বন্ডাই বিচে কিছুদিন আগে বন্দুক হামলায় নিহতদের স্মরণে নতুন বছর শুরুর আগে 1 মিনিটের নীরবতাও পালন করা হয়।
নতুন বছরকে স্বাগত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির বিভিন্ন শহরে আতশবাজি ও ড্রোন শোর মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফায় ভেসে ওঠে নতুন বছরের কাউন্টডাউন। ঠিক রাত 12টায় একসাথে শত শত আতশবাজির আলোকছটায় বর্ণিল হয়ে ওঠে রাতের দুবাই। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাসিন্দারা এবার বর্ষবরণে রেখেছে ভিন্ন রকম আয়োজন। শহরের কেন্দ্রস্থলে ওয়াশিংটন মনুমেন্টে 6 দিনব্যাপী বিশেষ প্রজেকশন শোতে দেখানো হচ্ছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ইতিহাস। দেশটির 250 বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন। এছাড়া নিজের ব্যক্তিগত বাসভবন মার এ লাগোতে নিউ ইয়ার পার্টির আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন বছরকে বরণ করে নিয়েছে ইউরোপীয় দেশগুলোও। টেমস নদীর তীরে আইকনিক লন্ডন আই অবজারভেশন হুইল এলাকায় মনোমুগ্ধকর আতশবাজি চলে। টানা 14 মিনিটের আলোর খেলা উপভোগে টেমস নদীর তীরে ভিড় জমান স্থানীয় বাসিন্দা আর পর্যটকরা। প্যারিসের ঐতিহাসিক স্থাপনাগুলো ঘিরে জমকালো আতশবাজির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানিয়েছে ফ্রান্স। নতুন বছরের আগমন উদযাপন করতে প্যারিসবাসীর সাথে যোগ দেন শহরটির মেয়র অ্যান হিডালগো। ইউরোপ আমেরিকার পাশাপাশি এশিয়ার বিভিন্ন দেশেও বর্ণিল আয়োজনে বরণ করে নেওয়া হয় 2026 সালকে। সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডের ধাক্কা সামলে উঠে ভিন্নভাবে নতুন বছরকে স্বাগত জানিয়েছে হংকং। দেশটির সেন্ট্রাল ডিস্ট্রিক্টে আতশবাজির পরিবর্তে আয়োজন করা হয় মনোরম আলোকসজ্জার। গ্রেট ওয়ালে মনোমুগ্ধকর প্রদর্শনী এবং কাউন্টডাউনের সাথে আতশবাজির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানিয়েছে চীন। হিমাঙ্কের নিচের তাপমাত্রায়ও উৎসবে যোগ দেয়া মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরিবেশ বান্ধব আতশবাজি আর কাউন্টডাউনের মধ্য দিয়ে নতুন বছরে পা রেখেছে থাইল্যান্ড। সাগর তীর জুড়ে আতশবাজিতে থাইল্যান্ডবাসী স্মরণ করে দেশটির প্রয়াত রানী মা সিরিকিতকে। নতুন বছরকে স্বাগত জানিয়েছে বিশ্বের যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলোও। নতুন বছরে শান্তির প্রত্যাশা ইউক্রেনের রাজধানী কিয়েভের বাসিন্দাদের। তবে দফায় দফায় ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনিদের জন্য নতুন বছর কোনো আশার বাণী বয়ে আনতে পারেনি। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এই ছিল আজকের মতো, সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।